প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে চ্যাপ্টার 1। এর আগে আমি সাধারণ অঙ্কগুলো সব তোমাদের সলভ করে দিয়েছি। আজকে তোমাদের সামনে আমি এই চ্যাপ্টারের সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ এই কতটুকু আগানো যায়। আগে আমরা আসলে এক সময় চ্যাপ্টার 1 কে সমাধান করার শেষ করে দিব। এরপরে পরবর্তী চ্যাপ্টারে যাব। যাক, আমি তোমাদের সামনে সৃজনশীল সমস্যা বা ক্রিয়েটিভ প্রবলেম 1 নিয়ে আলোচনা করছি। জনাব মুসা ইব্রাহিম নগদ 28,000 টাকা ও 15,000 টাকা আসপত্র নিয়ে 2015 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা আরম্ভ করে। ওই মাসে তার নিম্নরূপ লেনদেন সংগঠিত হয়। এখানে দেখো, জানুয়ারি 4 নগদ 8,000 টাকা এবং ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করে। 7 তারিখে পণ্য আনয়নে গাড়ি ভাড়া পরিশোধ 9,900 টাকা। 12 তারিখে নগদে ক্রয়কৃত 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। 16 তারিখে মামুনের পণ্য বিক্রয় 23,000 টাকা। এই যে বিষয়গুলো 4, 7, 12 এবং 17 এই বিষয়গুলো আছে। আমি যে বিষয়টা তোমার সামনে তুলে ধরতে চাচ্ছি, ফার্স্ট হচ্ছে নিট ক্রয়। তুমি জানো নিট ক্রয়টা কি? ক্রয় থেকে যদি কোনো বার্তা থাকে, ফেরত থাকে, বাদ দিলে নিট ক্রয় হবে। তাহলে এই অঙ্কে দেখো, নিট ক্রয়টা হচ্ছে নগদে এত টাকা, তাহলে নগদে 8,000 এবং ধারে কত 20,000, তাহলে 28,000 টাকা নগদে ক্রয়কৃত পণ্য ফেরত আসলো। তাহলে 28 থেকে আমি 1,000 টাকা বাদ দিলে আমার কত হয় 27,000। এটা হচ্ছে নিট ক্রয়। লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখ করবো আধুনিক শ্রেণী বিন্যাস। হিসাব খাত তো আমি এর আগেও বলেছি। যেমন ধরো, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে আসবাবপত্র এবং এর সাথে হচ্ছে মূলধন। নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ, মূল হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে নগদ, আর এখানে হবে ধারে হচ্ছে পদের হিসাব, আর ক্রয় তো ক্রয়ই। তাহলে ক্রয় হবে ক্রয়, একটি ব্যয়, নগদ সম্পদ, পদের হিসাব দায়। ডেবিট ক্রেডিট তো পারবেই। অন্যান্য গাড়ি ভাড়া, তাহলে খরচ, গাড়ি ভাড়া খরচ, নগদান সম্পদ, এইগুলো হিসাব খাত। তোমরা জানো যে তারিখ এবং হিসাব খাত থেকে করতে হয় এবং ফেরত ধারণ এগুলো এবং শ্রেণী বিন্যাস করতে হবে। শ্রেণী বিন্যাস তো সহজই। তো শ্রেণী বিন্যাস করতে হবে, যে আমি বললাম যে হিসাব খাত লিখবা। যেমন এখানে হিসাব খাত হচ্ছে নগদ, ক্রয়, নগদ এবং পদের হিসাব। ক্রয় হচ্ছে ব্যয়, ডেবিট। নগদ হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট। আর পদের হিসাব বৃদ্ধি পেয়েছে, তাই ক্রেডিট। তাহলে আগে যে আমি ঘরটা কাটলাম সেটা হচ্ছে হিসাব খাত। এরপরে যে আমি বৃদ্ধি পেয়েছে শ্রেণীবিন্যাস করলাম, নগদ সম্পদ, তারপর হচ্ছে ক্রয় হচ্ছে ব্যয় এবং পদের হিসাব হচ্ছে দায়, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। আর ডেবিটকে যদি বলে তাহলে তো ডেবিট করে ফেলবে। এটা হচ্ছে আমার ট্যাবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। এটা কঠিন কিছু না, এটা হচ্ছে কঠিন অঙ্ক আমি সলভ করেছি। তাহলে একটা পারবো। দিয়ে চলে যাচ্ছি। জনাব রহিম 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,00,000 টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো অনেকবার বলেছি, কর্মচারী নিয়োগ দেওয়া হলো মাসিক 12,000 টাকা বেতনে। এখানে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন না, 8 তারিখে হচ্ছে নগদে পণ্য ক্রয়। নগদে যখন পণ্য ক্রয় করেছে, তাহলে
হিসাব খাত হবে ক্রয় এবং নগদান। ধারে ক্রয় করেছে, ক্রয় এবং পাওনাদার আলমের নিকট পণ্য বিক্রয় করেছে, তাহলে প্রাপ্য হিসাব বিক্রয়, প্রাপ্য হিসাব সম্পদ বিক্রয় হচ্ছে আয়। নিজস্ব তহবিল দেখে রহিম তার জীবন বীমা প্রদান করেছে। নিজস্ব তহবিল থেকে যেহেতু করেছে, এটা ব্যবসায়িক লেনদেন না, তো আমরা এটা ব্যবসায় আনবো না। জীবন বীমা প্রিমিয়াম, ফান্ড ও তার জীবন ও তার দুটাই হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে তার ব্যক্তিগত লেনদেন। আবারও বুঝাই, নিজস্ব ফান্ড থেকে যদি ব্যবসার জন্য করতো, তাহলে সেটা আমরা লেনদেন হিসেবে ধার্য করতাম, অথবা ব্যবসা ফান্ড থেকে নিজের জীবন বীমা দিয়েছে, সেটাকে আমরা ব্যবসায়ী করতাম। কিন্তু এখানে কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছে যে একটা জিনিস মন দিয়ে শোনো, 25 তারিখটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জন্য, আমার জন্য, সবার জন্যই সহজ হবে এবং সুন্দর হবে, সহজ এবং সুন্দর হবে। একটা হচ্ছে সহজ, কি বললাম একটু বোঝার চেষ্টা করো, যে সহজ এবং সুন্দর কেন বললাম বাবা? নিজস্ব তহবিল মানে মালিকের তহবিল এবং মালিকের জীবন বীমা প্রিমিয়াম, ওটাই তো মালিকের, ব্যবসার সাথে রিলেশন নাই। যেহেতু ব্যবসার সাথে এই লেনদেনের কোনো সম্পর্ক নাই, তো এটাকে আমরা ব্যবসায়িক লেনদেন হিসাবে আখ্যায়িত করব না। কর্মচারী বেতন তো ঠিকই আছে। 25 তারিখ কেউ বুঝেছে কিনা, কোনো কোশ্চেন করো। বাচ্চারা 25 তারিখ তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা কোশ্চেন করো। নো স্যার। 25 তারিখে সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, 25 তারিখে দেখো কোশ্চেন করো, নিজস্ব তহবিল থেকে মানে তার ব্যক্তিগত ফান্ড থেকে রহিম তার জীবন বীমা প্রিমিয়াম দিয়েছে। তার ব্যক্তিগত ফান্ড, তার ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম, দুটোই তো ব্যক্তিগত, ব্যবসার সাথে জড়িত না এটা, এই লেনদেনটা। ব্যবসায় মালিক তো পৃথক, তুমি বলেছো বা আমরা জানি। তাহলে এই যে দুটো কাজ হয়েছে এখানে, এই যে এখানে দুটো কাজ, একটা হচ্ছে নিজস্ব তহবিল আর নিজের জীবন বীমা প্রিমিয়াম, দুটাই তার ব্যক্তিগত কাজ, ব্যবসায়িক লেনদেন না, তাই এটা ব্যবসায় অন্তর্ভুক্ত না করাই উত্তম। আমার কথা কি সুব্রদেব, এটা ক্লিয়ার হয় নাই? কোশ্চেন করো আমাকে একটু, মানে এটা হিসাবভুক্ত হবে না, কারণ এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন না, এটা হচ্ছে তার ব্যক্তিগত লেনদেন, সম্পূর্ণ ব্যক্তিগত লেনদেন। স্যার ডান, ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ হচ্ছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। যে সকল ঘরোয়া লেনদেন নয় এমন ঘরোয়া মোট টাকার পরিমাণ, তাহলে 1 নম্বর আর হচ্ছে আমরা 1 নম্বরটা লেনদেন নয়, কিন্তু 25 নম্বর লেনদেন না, এটা বলতে পারছি না, লেনদেন বাট এটা ব্যক্তিগত লেনদেন। আমার কথা কি বুঝতে পারছো? 1 তারিখে যা লেনদেন না, 3 তারিখে 12,000 টাকা লেনদেন না, এটা ঠিক আছে, কিন্তু 25 তারিখে আমরা বলতে পারি না লেনদেন, অবশ্যই লেনদেন, অবশ্যই লেনদেন, বাট এটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়িক লেনদেন না। ক নম্বর, যে সকল ঘটনা লেনদেন সেগুলোর হিসাব খাত পূর্বক আধুনিক পদ্ধতি বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো 8, 15, 20 এবং 30, এই চারটা তোমরা এন্ট্রি দিবা। এই চারটা, এখানে একটা বিষয়, যে সকল ঘটনা লেনদেন, মানে লেনদেনটা বলেছে, তা আমরা বলছি লেনদেন, বাট ব্যবসায়িক লেনদেন নয়, তো আমরা ব্যবসায়িক লেনদেনে
অন্তর্ভুক্ত করব না। সহজ এবং সুন্দর করে বলছি। তাহলে কি কোনটা কোনটা আনবো? 8 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ। 3 তারিখে লেনদেন না, 25 তারিখে ব্যবসায়িক লেনদেন না। সো আমরা আনবো হিসাব সমীকরণের প্রভাব। এটা হলো আধুনিক পদ্ধতির শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সহজ। আধুনিক পদ্ধতি হিসাব খাত তো লিখতেই হবে, হিসাব খাত ছাড়া তো আর শ্রেণীবিন্যাস হবে না, সুযোগ নাই। আগে হিসাব খাত লিখতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে আহ বিষয়গুলো ভাবতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো বাবা, না বুঝলে আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিব, বারবার বারবার অ্যান্সার দিব। সো আমরা মানে যে কথাগুলো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরনের লেনদেন সেগুলো হিসাব খাত পূর্বক উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা। আধুনিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে শ্রেণীবিন্যাস করা একদম সহজ এবং সুন্দর চিন্তা। যে তোমরা হিসাব খাত এর আগে দেখেছো, লেনদেন তো আমি বলেছি। হিসাব খাতটা হচ্ছে নগদের পণ্য ক্রয়, এখানে ওই যে হিসাব খাত হচ্ছে ক্রয় আর নগদান। ধারের পণ্য ক্রয়, এখানে ক্রয়ের এবং পাওনাদার। আলমের নিকট পণ্য বিক্রয়, তাহলে হচ্ছে এটা প্রাপ্য হিসাব বিক্রয়, এই প্রাপ্য হিসাব এগুলো হিসাব খাত। হ্যাঁ, কর্মচারীর বেতন, বেতন নগদান, এগুলো হচ্ছে হিসাব খাত। শ্রেণীবিন্যাস করতে কি, ওই যে ক্রয় হচ্ছে ব্যয়, নগদ সম্পদ। হ্যাঁ, ক্রয় হচ্ছে ব্যয়, ধারে হচ্ছে ওই যে ধারে পণ্য ক্রয় ফলে দায়। এইভাবে লিখতে হবে, লিখে ডেবিট কে যদি চায় করতে হবে। হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে, কোনটা বাড়লো কোনটা কমলো এটা দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের বিষয়গুলো আমরা জেনে ফেলেছি। এখন যাই 3-এ। জনাব ইউনুস, জনাব ইউনুস 1 মার্চ 2015 তারিখে নগদ 5,000 টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এটা তোমরা জানো, এটা নিয়ে আর কিছু করার নাই। ঠিক আছে। মাস 15/2 ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। 7 নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। 15 ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। শিক্ষানবিশ ভাতা প্রদান কত? 5,000 টাকা। এখানে বলেছে প্রারম্ভিক মূলধন বের করতে হবে। প্রারম্ভিক মূলধন আমরা দিব, এটা সহজ। নগদ হচ্ছে 5, আসবাবপত্র 15, মানে হচ্ছে 10 এবং 15,000 টাকা। এটা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন। জনাব ইউনুস 1 মাস তারিখে নগদ 5,000 টাকা এবং 10,000 টাকা দিয়ে আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। প্রতিষ্ঠানে মার্চ মাসে লেনদেনগুলো ছিল নিয়ে। তাহলে 2015 মার্চ 2, এই যে আমাদের প্রারম্ভিক মূলধন বললো সেটা কিন্তু আমরা পেয়ে গেছি বাবা। নগদ 5, আসবাবপত্র 10, এই হচ্ছে আমাদের 15, আমরা কিন্তু পেয়ে গেছি বাবা। এবং ধারে এরপরে বলছে আধুনিক পদ্ধতির শ্রেণীবিন্যাস দেখাও, এই একই শ্রেণীবিন্যাস করলাম। হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এইখানের মধ্যে শিক্ষানবিশ ভাতা তোমাদের চিন্তা করতে হতে পারে, এটা কি হতে পারে? তাহলে তুমি লিখবা শিক্ষানবিশ ভাতা ও নগদান। শিক্ষানবিশ ভাতা ও নিচে হচ্ছে নগদান। শিক্ষানবিশ ভাতা হচ্ছে ডেবিট আর নগদান হচ্ছে ক্রেডিট। এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো। বাবা লজ্জা নাই, কোনো হ্যারিটেশন নাই। আমি কেউ তোমাকে নিয়েই বসেছি, তোমার বোঝার জন্যই বসেছি, আমি অন্য কারোর জন্য বসিনি। সো রিকোয়েস্ট ইউ প্লিজ, তুমি একটু বলো, আমি শুনি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিচ্ছি, বলো প্লিজ বলো।
কোন কোশ্চেন নাই বয়েস? হ্যালো No, বয়েস, sir. থ্যাংক ইউ। নো বলতে এত সময় লাগে? আবার 2 মিনিট খেয়ে ফেলছো নো বলতে। স্যার ভেবে নিলাম, দেখতেছিলাম ঠিক আছে কিনা, পারবো কিনা, তারপর দেন। ঠিক আছে, সবাই একটু বললে ভালো হয়। আমি 4-এ যাচ্ছি। আমি তো তোমাদের নিয়েই ক্লাস করছি, তাই না? সৃজনশীল সমস্যা 4, অসীম ট্রেডার্স 2018 সালের মার্চ মাসে সংগঠিত লেনদেনসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। নিম্নে উপস্থাপন করা হলো, একটু বোঝার চেষ্টা করো যে নিম্নে উপস্থাপন করছি কার, দেখো তো একটু প্লিজ, মানে নিম্নে কার করেছি একটু বুঝো। প্লিজ বলো। প্লিজ বলো না কেন, কথা বলো। কথা বলো প্লিজ। হ্যাঁ, অসীম ট্রেডার্স 50,000 টাকা নগদ, ব্যাংক জমা 45 এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করবে। এখানে আচ্ছা, ফার্স্ট তুমি জানো যে এই যে 40,000 টাকা যে ঋণ নিচ্ছে, এই টাকাটা নগদে যায় হবে নগদান 90,000 টাকা। নগদান 90, ব্যাংক জমা 45, আর ঋণ হচ্ছে 40, মূলধন হচ্ছে 95,000 টাকা। একটু বোঝার চেষ্টা করো। নগদান এই ঋণটা কি 40,000 টাকা নগদের সাথে যোগ হয়ে যাচ্ছে। 40,000 টাকা নগদের সাথে কি যোগ হয়ে যাচ্ছে, আবার বলছি 40,000 টাকা নগদের সাথে কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। যোগ মানে 50,000 আর 40, 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে নগদান, ব্যাংক জমা 45। ক্রেডিট করতে হবে তো না? ক্রেডিটটা কি হবে? ঋণ হচ্ছে 40 আর হচ্ছে 95,000 টাকা হচ্ছে আমার মূলধন। বাবা এই একটা লাইন বুঝছো কিনা বলো। স্যার আরেকবার বলবেন? এখানে ওয়াসিম ট্রেডার্স নগদে হচ্ছে 50, ব্যাংক জমা 45, ওকে রান। এরপর হচ্ছে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। এখানে নগদ কত হবে সব মিলে? নগদ হবে, নগদ প্লাস নগদ হবে 95। 90,000 টাকা। 50 আর 40, নগদ কত? 50 এবং 40, কত হলো? 90,000 টাকা। কত টাকা? 90,000। 90,000 টাকা। ক্লিয়ার? ব্যাংক জমা 45,000 টাকা। এই দুটো হচ্ছে ডেবিট। ক্রেডিট হবে কি? ঋণ 40,000, মূলধন হবে 95,000 টাকা। তোমাকে যদি কোশ্চেন করে মূলধন কত, 95,000 টাকা, এখানে তোমাকে কোশ্চেন করতে পারে যদিও দেয় নাই, নগদের পরিমাণ কত। 1 নম্বর, 1 লক্ষ মার্চের 1 তারিখে নগদ লেনদেনের পরিমাণ কত? কত হবে? হ্যালো, কথা বলো। বয়সটা হ্যালো, বাবা বলো প্লিজ। জি স্যার।
1 তারিখে নগদ লেনদেনের পরিমাণ কত? তোমাকে যদি কোশ্চেন করে কি অ্যান্সার দিবে? স্যার 90,000 স্যার। গুড, অ্যান্সার ঠিক হয়েছে। যদি বলে নগদ তো বলেছে, আর মূলধন কত? মূলধন স্যার 95,000 মনে হয়। 95,000 মনে হয় না? এটাই রাইট। 95,000 টাকা হচ্ছে মূলধন। গুড, থ্যাংক ইউ ফর ভালো করার জন্য। এরপরে তো অনিতার নিকট পণ্য বিক্রয়, তুমি জানো যে প্রাপ্য হিসাব এবং বিক্রয় হবে হিসাব খাত। তারপরে পণ্য ধারে ক্রয়, তাহলে আমি ক্রয় এবং প্রতি হিসাব। নগদে বিক্রয় 29,000 টাকা, নগদে বিক্রয় তো 29,000 টাকা, তাহলে তুমি জানো যে নগদান এবং বিক্রয়। অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল, চেক পেলে আমরা ব্যাংক দিয়ে জানি, তাহলে ব্যাংক এবং আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব। আমরা সহজ করে লিখবো 18 নম্বরে কি লিখবো, যে নগদান এবং প্রাপ্য হিসাব। এবং এরপরে 19 তারিখে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ হয়েছে, তাহলে বিনামূল্যে বিতরণের হিসাব খাত কি হবে? উত্তোলন এবং ক্রয়, উত্তোলন এবং ক্রয়। বিনামূল্যে পণ্য বিতরণ, সরি আমি ভুল করেছি, বিজ্ঞাপন এবং ক্রয়, বিজ্ঞাপন এবং ক্রয়। বিজ্ঞাপন হচ্ছে উপরে, নিচে হচ্ছে ক্রয়, মানে বিজ্ঞাপন ডেবিট আর হচ্ছে ক্রয় ক্রেডিট। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করেছি, তাহলে ব্যাংক কর্তৃক যদি সুদ মঞ্জুর করি তাহলে তুমি জেনে নাও, তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। হিসাব খাত হচ্ছে ব্যাংক, ব্যাংক হচ্ছে সম্পদ, আর ব্যাংক সুদ হচ্ছে আয়। ব্যাংক সম্পদ, ব্যাংক সুদ হচ্ছে আয়। নিট ক্রয়ের পরিমাণ তো তোমাকে যদি কোশ্চেন করে তুমি সহজেই পারবা, একদম সহজ। 7 তারিখে এবং 7 তারিখে ক্রয় 25,000 টাকা, আর এর মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি 4,000 টাকা। তাহলে এই ক্রয় থেকে বিনামূল্যে বাদ দিলে হয়ে যাবে 21,000 টাকা হচ্ছে নিট ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, 21,000 টাকা হচ্ছে নিট ক্রয়। একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের মধ্যে এই উপলব্ধিটা চলে আসবে, একদম চলে আসবে। এই উপলব্ধিটা তোমাদের মধ্যে চলে আসবে, খুব সহজ করেই চলে আসবে। আমার মনে হয় তোমরা যদি মানে একবার বুঝো তাহলে তোমাদের জন্য সহজ হবে, যে বিনামূল্যে পণ্য বিতরণটা আসলে পণ্যই চলে যাচ্ছে, সো এটা হবে ক্রয়ের থেকে বাদ, ক্রয়ের থেকে বাদ। আবারও বলছি, ক্রয়ের থেকে বাদ। রিকোয়েস্ট টু সে, আমি বললাম ক্রয়ের থেকে বাদ, মন থাকবে? যদি মানে তুমি বোঝার চেষ্টা করো না করো তাহলে আমাকে বলো, আমি তোমাদের আবারও বুঝাই দিচ্ছি, দয়া করে বুঝে নাও। হ্যালো, কি বুঝো নাই কথাটা? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, তাহলে এটা শেষ হয়ে গেল, এটা তো পারবা, বাকি দুটো তো সহজ বলেই দিলাম। এরপরে যা 5, জনাব নজরুল নগদ 5 লাখ এবং 2 লাখ টাকার পণ্যদ্রব্য এবং 1 লাখ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তা জনাব নজরুল করেছে 5 লাখ টাকা নিয়েছে, ফলো নগদ হচ্ছে 5 লাখ এবং 2 লাখ টাকার পণ্যদ্রব্য, 1 লাখ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করি। এইখানে নগদ হচ্ছে 5 লাখ, এটা হচ্ছে আরম্ভ যেহেতু করেছে পণ্য দ্রব্য নিয়ে, তাহলে এখানে ক্রয় হয় আবার। মনে রাখতে হবে, আমরা অনেকেই মজুদ পণ্য লিখি, এটা মজুদ পণ্য লেখা যাবে যদি ব্যবসাটা
পুরাতন হতো। একটু খেয়াল খেয়াল করো বাবা, এইখানে একটু তোমাদেরকে অনেকেই বেশি লোক কি ভুল করবে, এইখানে যদি বলে ক্রয়ের পরিমাণ কত, তাহলে কিন্তু তোমাদের অনেকেরই ভুল হবে। এখানে প্রারম্ভিক মূলধন না দিয়ে এখানে কোশ্চেনটা যদি এরকম হতো, ক্রয়ের পরিমাণ কত, নিট ক্রয়ের পরিমাণ কত, তাহলে সবচেয়ে ভালো হতো আমার বিশ্বাস। এই মানে 5 নম্বর কোশ্চেনটা যদি প্রারম্ভিক মূলধন না দিয়ে নিট ক্রয় হতো, তাহলে আমার তোমরা অনেক কিছু শিখতে পারতে। যাই হোক, আমি তোমাদেরকে প্রারম্ভিক মূলধন তো সহজ, 5 লাখ, 2 লাখ আর হচ্ছে 1 লাখ, 5 3 8 লাখ টাকা সহজ। এতে কোনো নগদ হচ্ছে 5 লাখ, সময় হচ্ছে 2 লাখ, ব্যাংক জমা হচ্ছে 1 লাখ। এইখানে আমি একটু তোমাদেরকে আলোচনা করতে হচ্ছে, বা না করলে তোমাদের ভুল হবে। এখানে আমি কিন্তু ক্রয় বলেছি 2 লাখ টাকার পণ্যদ্রব্য। তুমি বলতে পারো স্যার কেন ক্রয় হবে, তুমি এই কোশ্চেন করতে পারতে স্যার এখানে তো মজুত পণ্য হবে। হ্যাঁ বাবা, যদি কোনো ব্যবসা নতুন শুরু হয় তাহলে কি, প্লিজ, তাহলে কি ওই পণ্যের ওই কোম্পানির কোনো মজুত থাকে? আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বা শুরু করেছি, তাহলে তো আমাকে সবকিছু কিনেই, সবকিছু ক্রয় করেই ব্যবসা শুরু করতে হচ্ছে, পণ্যদ্রব্য ক্রয় করেই শুরু করতে হচ্ছে। কারণ আমার ব্যবসা তো পুরাতন না। যদি আমার ব্যবসাটা পুরাতন হতো, তাহলে এই যে 2 লাখ টাকার পণ্যদ্রব্য, এটাকে বলতাম আমরা মজুত পণ্য। যেহেতু এই ব্যবসাটা নতুন, সেহেতু একে বলছি আমি ক্রয়। কোশ্চেনটা কি বুঝছো কিনা বলো? এখন আমি যদি তোমাদের লিখে নাও, আমি যদি বলি নিট ক্রয়ের পরিমাণ কত, তাহলে কিন্তু তোমরা অনেকেই মানে কোশ্চেনটা ভুল করবে। এখানে আমি নিট ক্রয়টা বলে দিচ্ছি, বা আমি নিট ক্রয়টা কেন বলে দিচ্ছি তুমি লিখে রাখো, আমি এখানে অ্যান্সার করে দিচ্ছি। তাহলে পরে আমার ছেলেরা হয়তো কোশ্চেন এটা আসছে, পরে হয়তো আহ এটা অন্যরকম আসতে পারে। যেমন ধরো আমি নেট পারচেজ বললাম, নেট পারচেজ ইকুয়াল টু কি হতে পারে? হ্যাঁ বাবা, দেখো, এই যে দেখো 2 লাখ টাকা, 2 লাখ প্লাস চেকের মাধ্যমে 1 নম্বরে 50,000 টাকা, 50,000 টাকা চেকের মাধ্যমে, দেখছো 1 নম্বরে। এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে ভোক্তাদের বিনামূল্যে পণ্য বেতন -5,000, -5,000, তাহলে ইকুয়াল টু কত আসে? একটু চিন্তা করো ইকুয়াল টু কত আসে। তাহলে আমি দেখি 2 লাখ 2,45,000। এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমার তোমাদেরকে বোঝানোর জন্য আমি চেয়েছিলাম যে নেট পারসেপ্টটা এখানে খুব ইম্পর্টেন্ট, তাই আমি চেয়েছিলাম যে এটা তোমরা বুঝে নাও। নেট পারসেপ্টটা এখানে আসছে কত? 2 লাখ, 2 লাখ কত সমান সমান কত? 2 লাখ 2,45,000, এটা আসে না, আমি আবার লিখে দিচ্ছি। 2 লাখ, এখানে 5,000 টাকা হবে, এখানে ভুল হয়েছে একটু। এখানে এখানে এটা আসে না, এই যে মনে হয় এটা ইয়ের বাইরে চলে আসছে, তো তার জন্য আমি তো এরকম দিয়েছিলাম, তাই না? এখানে 5,000 টাকা হবে, এই যে এখানে একটা শূন্য হবে, এটা একটা শূন্য হবে, তাই না? তাহলে আমাকে বুঝতে হবে 2 লাখ কত 45। এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে ডিফিকাল্ট বলো, সবচেয়ে ক্রিটিক্যাল বলো, যাই বলো না কেন, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট এই অঙ্কে।
তাছাড়া যা আছে সবই তোমাদের সহজ এবং সুন্দর। সহজ। এখানে একটাই নেট প্রসেসটা আমি দেখেছি, তাহলে যদি হিসাব খাত বলে তাহলে আমি দেখব বাবা যে পণ্যদ্রব্য সহ আমরা করলাম, যেহেতু নিয়ে আসছে আমরা ক্রয় লিখতে পারি। এখন অনেকে আবার চিন্তা করতে পারে যে স্যার আমি পণ্যদ্রব্যকে, যদিও এটা পারপেচুয়াল সিস্টেম মানে অবিরত পদ্ধতির কথা, তোমাদের অবিরত পদ্ধতির দরকার নেই, তোমরা এটাকে পার্সেল দ্বারাই উত্তর। এরপরে চেকের মাধ্যমে তো বললামই ক্রয় এবং ব্যাংক, বাকিতে এটাও বললাম, বাকিতে বললাম বিক্রয়, প্রাপ্য হিসাব বিক্রয়, ভোক্তাদের বিনামূল্যে বিজ্ঞাপন এবং বিক্রয়। ব্যাংক হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে যখন উত্তোলন করবে তখন সেটা হয়ে যাবে উত্তোলন আর হচ্ছে ব্যাংক। আর যদি ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন হতো তাহলে কিন্তু নগদান আর ব্যাংক হতো। আমাদের সাধারণত উত্তোলন তো দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে আর একটা হচ্ছে অফিসের প্রয়োজনে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এর আগেও বলেছি, ব্যাংক সুদ। এখানে কঠিন কিছু নাই, মাস শেষে জনাব নজরুলের মালিকানা সত্তার পরিমাণ। তুমি মালিকানা সত্তার কিছুই না, জাস্ট মালিকানা সত্তা হচ্ছে মূলধন, মূলধন তার সাথে তুমি মূলধন থেকে বাদ দিবা কি বলো, মূলধন থেকে বাদ দিবা হচ্ছে আয় এবং ব্যয়। মূলধন থেকে বাদ দিবা হচ্ছে ব্যয়, যোগ করবা আয় এবং বাদ দিবা উত্তোলন। আরো সহজ বলছি, মূলধন থেকে মূলধনের সাথে যোগ হবে হচ্ছে আয়, বাদ হবে ব্যয় এবং উত্তোলন। মূলধনের সাথে আয় হবে কি, যোগ হবে আয়, মূলধনের সাথে যোগ হবে কি আয়, বাদ হচ্ছে ব্যয়, বাদ হচ্ছে উত্তোলন। এই হচ্ছে আমাদের শিক্ষা বা আমাদের বিষয়গুলো। এখন আমরা যাচ্ছি যে আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, খুব সহজ এবং সুন্দর একটা অঙ্ক। এগুলো সব পারার কথা, তারপরে আমি কিন্তু না বললে, আমি বললে তোমাদের জন্য একটু সহজ হয়। জনাব আজমল 18 সালের 50,000 টাকা নগদ এবং পণ্যদ্রব্য হচ্ছে 15 এবং 20,000 টাকা ব্যাংক মানি আরম্ভ করলেন। মূলধন যদি কেউ চায় তাহলে 50 আর 20 70 আর হচ্ছে 80, 50,000 টাকা হচ্ছে মূলধন। ক্রয় বললে তো এই যে এই টাকাটা আসবে, এই 15,000 টাকা নিয়ে ক্রয় আসবে। এরপরে এরশাদের নিকট পণ্য বিক্রয়, যার 60% নগদ, 60% নগদ হলে আর 40% কি হবে, অবশ্যই বাকি হবে। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে বা বোঝা যায় যে আমাদের তো বিক্রয় হচ্ছে 20,000, তার মধ্যে যদি আমাদের নগদ হয়, আমাদের নগদ হয় যদি 60%, বাকি হবে 40% কি 8,000 টাকা হচ্ছে বাকি। 4 মাসে অগ্রিম দিয়েছে, তো অগ্রিম ভাড়া আর নগদান। নার্সির নিকট পণ্য ক্রয় হচ্ছে 10,000 টাকা, যার 40% নগদে, তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60% হচ্ছে বাকি। সহজ, 60% বাকিতে। নার্সির নিকট পণ্য বিক্রয় 60% বাকিতে। ধারে সাপ্লাইজ ক্রয়, সাপ্লাইজ ডেবিট, আর হচ্ছে পদে হিসাব ক্রেডিট। বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো, বিদ্যুৎ বিল গ্রহণ করেছি, অবশ্যই এটা সাপ্লাইডের টাকা মনে রাখতে হবে। গ্রহণ করা যেতে হলো, তাহলে আমরা কি বলতে পারি, নগদান হিসাব। বিদ্যুৎ বিল যখন বলবো আমরা উপযোগ বা ইউটিলিটি বলবো উপযোগ বা ইউটিলিটি। প্লিজ সবাই বোঝার চেষ্টা করো, এটা অবশ্যই কি হবে, উপযোগ অথবা ইউটিলিটি। মন দিয়ে বুঝলেই হয়ে যাবে, ইউটিলিটি, ইউটিলিটি। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, ইউটিলিটি। তুমি ইউটিলিটি শব্দটা ইউজ করতে পারো।
বা বাংলা হচ্ছে উপযোগ। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, পয় নিষ্কাশন বিল, এই যে বিলগুলো আমরা উপযোগ করি, বলি উপযোগ, এক কথা বলি এটা উপযোগ। তুমি এটা নিঃসন্দেহে বুঝেছো বা বোঝার চেষ্টা করেছো। তারপরে হচ্ছে চেক মারফত বেতন প্রদান, বেতন আর ব্যয়, জুন মাসে পদীয় হিসাবের পরিমাণ সহজ, যেখানে বাকিতে ক্রয় করেছি সেখানে এই পদীয় হিসাব আমরা দেখব। দেখো 20 তারিখে পদীয় হচ্ছে 60% হচ্ছে, বাকি 6,000 টাকা। 25 তারিখে 5,000 টাকা, এই 6 আর 5-এ 11,000 টাকা হচ্ছে আমাদের মোট পদীয় হিসাব, যে টাকাটা আমাকে দিতে হবে। যে টাকাটা আমাকে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমাকে বুঝতে হবে যে আর কি। চেক মারফত বেতন পরিশোধ কত? 5,000 টাকা আছে, আর পদীয় হিসাব হচ্ছে 11,000 টাকা। এরপরে হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস সমীকরণ, এগুলো তোমাদের পারার কথা বা পারবে। আজকের কোনো বিষয়ে কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, বলো। হ্যালো, নাই স্যার, সমস্যা। তাহলে বাসায় তোমরা, যদি তোমাদের সমস্যা না হয়, 7, 8, 9, 10 এই 4টা অঙ্ক দিলাম প্রিয়স কুমার। এই 4টার থেকে যে বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হবে সেই বিষয়গুলো তোমরা আগে আমাকে বলবা। আগে একটা খাতার মধ্যে লিখে রাখবা এত নম্বরে এত। সেই আগামী ক্লাসে আমি এই 7, 8, 9, 10 এই 4টার আগে সলিউশন করব, মানে তোমাদেরকে বলবো তোমাদের প্রবলেম গুলো, এবং বাকি ক্লাসটা আগামী ক্লাসে আমি অবশ্যই এই চ্যাপ্টার শেষ করে দিব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার থেকে এর সমাধান নিবা আগামী ক্লাসে। তুমি যদি বাহার সময় পাও, 4টা দেখছো, আর তুমি যদি সময় পাও না স্যার আমি সবগুলোই দেখবো, মানে দেখে দেখে 18টা পর্যন্ত তুমি যদি দেখতে পারো যে তোমার মধ্যে কি সমস্যা আছে, সেগুলো বললে আমি পার্সোনালি সলভ করে দিতাম। আমার খুব ইচ্ছে আছে যে প্রত্যেকটা ক্লাসে আমি সলভ করি, তোমরা কথা বলো, আমি কথা বলি, এবং দুজনে মিলেই একটা সুন্দর সলভ ক্লাস। যাক,